ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভি সাউথ আন্দামান ভ্রমণ পর্ব শেষ করে চললো মিডিল আন্দামান এক্সপ্লোর করতে। এতদিন জলের নিচে জীববৈচিত্র্য দেখলাম, আর এই ব্লগে থাকবে পৃথিবীর খনিজের খোঁজ, যেখানে আমরা দেখব লাইমস্টোন কেভ, মাড ভলকানো আর কিছু অজানা মুখ যেটা লুকিয়ে থাকবে ঘন জঙ্গলে আন্দামানের বিখ্যাত জারোয়া উপজাতিকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজ 18ই নভেম্বর 2024, ঘড়িতে ভোর 3:10। ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি আমাদের হোটেলের সামনে পোর্ট ব্লেয়ারে, আর আজকে আমাদের গন্তব্য প্রথমে বারাটাং, তারপর ডিগলিপুর। চলুন শুরু করি। চলো। নভেম্বরের শেষের ভোরবেলা শুনে ঠান্ডার কথা মনে হলেও পোর্ট ব্লেয়ার শহরের তাপমাত্রা তখন 27°C। একটা পাতলা টি শার্টই যথেষ্ট ছিল। ভোরের পোর্ট ব্লেয়ার তখন পুরো শান্ত। হাতে গোনা কয়েকটা পিকআপ ভ্যান আর বাইক ছাড়া শহরের রাস্তার কিছু মুষ্টিমেয় কুকুরকে সাক্ষী করে আমরা বেরোলাম বারাটাংয়ের উদ্দেশ্যে। বারাটাং যাওয়ার জন্য জিরকাটাং থেকে 4টে কনভয় ছাড়ে। সকাল 6টা, তারপরে 9টা, দুপুর 12টা আর বিকেল 3টে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, মোটামুটি পোর্ট ব্লেয়ার থেকে জিরকাটাং পৌঁছাতে ঘন্টা দেড়েক সময় লাগে। কিন্তু আমাদেরকে সৌরভ বলেছিল আমরা সকাল 6টার কনভয়তে যাব। তখন আমার মনে দুটো প্রশ্ন ঘুরছিল। প্রথম, আমরা কেনই বা প্রথম কনভয়ে যাচ্ছি, আর দ্বিতীয়, সকাল 6টার কনভয় ধরার জন্য এত ভোরে বেরোনোরই বা কী দরকার। এই দুটো প্রশ্নেরই উত্তর আমরা জিরকাটাং পৌঁছানোর পর ঠিক পেয়ে গেছিলাম। পোর্ট ব্লেয়ার থেকে 48 কিলোমিটার পথ চলা শেষ। এই মুহূর্তে আমরা পৌঁছেছি জিরকাটাংয়ে, আর এখানে দেখুন সামনে গাড়ির পুরো কনভয়ে দাঁড়িয়ে আছে। এই চেকপোস্ট খুলবে সকাল 6টার সময়, এবং এই চেকপোস্ট খোলার পর আমরা আবার আগের দিকে প্রসিড করব। এই চেকপোস্ট অঞ্চল অবধি কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ আছে। এর পরের অঞ্চলটা কিন্তু মানে চেকপোস্ট পেরোনোর পর আগামী 50 কিলোমিটার আপ টু বারাটাং অবধি কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিচ্ছু করা যাবে না। জিরকাটাং চেকপোস্টে চায়ের দোকানে চা নিয়েছি, তো লিকার চা পড়েছে 10 টাকা করে, আর আমার দুধ চা এটা পড়েছে কিন্তু 20 টাকা করে। সামনে 6টার কনভয়ের জন্য কত গাড়ির লাইন পড়েছে বুঝতেই পাচ্ছেন। ভোর 3:10 বেরিয়ে এখানে 4:40 পৌঁছেছি। আমাদের আগে মোটামুটি 25টা গাড়ি আছে। বারাটাং গেলে আরামসে 9টার কনভয়ে আসতে পারেন, কিন্তু ডিগলিপুরের প্ল্যান থাকলে আপনাকে 6টার কনভয়ই ধরতে হবে, কারণ মিডিল স্টেটে আপনি যত আগে পৌঁছাবেন তত তাড়াতাড়ি আপনার গাড়ি পেরিয়ে বারাটাং পৌঁছাবে। এইখানে সামনে বাঁদিকে হচ্ছে চেকপোস্টের গেট, ঠিক আছে? এই চেকপোস্টের গেটের পর থেকে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই। আর এখানে একটা গাইডলাইন দেওয়া আছে যে আপনি কি এই রিজার্ভ এরিয়াতে করতে পারবেন আর কি করতে পারবেন না। সেই গাইডলাইন আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। চেকপোস্টের একপাশে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পৃথক লেডিস এবং জেন্টস ওয়াশরুম আছে। আরেকদিকে অনেকগুলো দোকান আছে যেখানে আপনি সকালের ব্রেকফাস্ট করতেই পারেন। এখানে যদি আপনি ব্রেকফাস্ট না করেন তাহলে নেক্সট ব্রেকফাস্ট করার জায়গা বারাটাং জেটি পৌঁছানোর পর। সাউথ আন্দামান যতটা জমজমাট, নর্থ আর মিডল আন্দামান ততটাই শান্ত, কিন্তু এখানেও দেখার অনেক কিছু আছে। পরবর্তী প্রশ্ন, পারমিশন কিভাবে পাবেন? আগে পোর্ট ব্লেয়ারের ডিএফও অফিস থেকে পারমিশন নিতে হতো, কিন্তু এখন জিরকাটাং চেকপোস্টে আপনার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করলেই পারমিশন পাওয়া যায়। এক্ষেত্রে আপনার গাড়ির চালকই আপনাকে সহায়তা করবে। শুধু বারাটাং ঘুরতে গেলে গাড়ি ভাড়া পড়ে 4,500 থেকে 5,000 টাকার মতো। তবে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে বাসও চলে। এক্ষেত্রে এক পিঠের ভাড়া 150 টাকা। তবে বাসে এলে আপনাকে কিন্তু বাসের সময় মতো বেরোতে হবে। দেখতে দেখতে ঘড়িতে এখন 5:55, সূর্যোদয় হয়ে গেছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে যে না এলে না ঠিক ভিডিও দেখে পুরোটা ফিল করে উঠতে পারবেন না। তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কনভয় ছাড়ার সময় হয়ে গেছে, আর এবারে একবারে আপনাদের সঙ্গে দেখা হবে মিডল স্টেটে পৌঁছে। চলুন এগোনো যাক।
এখন ঘড়িতে 7:55। আমরা আছি এই মুহূর্তে মিডল স্ট্রিটে। তো মিডল স্ট্রিটে যেটির দিকে ভিডিওগ্রাফি করা যাচ্ছে না লেখা বারণ করেছে, মানে নোটিশ বোর্ড দেওয়া আছে স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং মুখেও ওনারা বারণ করছেন যে কারণে ওদিকে ভিডিওগ্রাফি করে নি। তো মিডল স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি এবং এরপর আমরা পৌঁছাবো বারাটাং জেটিতে। আর মিডল স্ট্রিটে জেটির আশেপাশে না আসাই ভালো, কারণ এখানে সল্ট ওয়াটার ক্রোকোডাইলের কিন্তু উৎপাত আছে, সেদিক থেকে কিন্তু সতর্ক থাকবেন। মিডল স্ট্রিট থেকে বারাটাং জেটি পৌঁছাতে সময় লাগে 45 মিনিট। এক্ষেত্রে ভাড়া পড়ে জনপ্রতি 7 টাকা করে এক পিঠে। যদি আপনারা ডিগলিপুর যান তাহলেই গাড়ি বারাটাং যাবে, না হলে মিডল স্ট্রিটেই গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি ট্রাভেল এজেন্ট ছাড়াই আন্দামানের ট্যুর প্ল্যান করেছি, সেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরে তারপর কোনো রেট ফিক্স করেছি। আর এক্ষেত্রে সৌরভের রেটটাই আমার রিজনেবল মনে হয়েছে সব ক্ষেত্রে। আমি ওর নাম্বারটা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি। একদিকে নীল আকাশ, আরেকদিকে নীল জল, তার মাঝে সবুজ গহীন অরণ্য, কংক্রিটের জঙ্গলের মাঝে এই যেন আপনার চোখের জন্য এক টুকরো অক্সিজেন। তাই আমি বলবো মধ্য আন্দামান আপনার ভালো লাগতে বাধ্য। এখানকার ফেরি নিয়ে আমি নতুন করে আর কিছু বলছি না। এখানকার ফেরি কেমন, কিভাবে ফেরিতে গাড়ি লোড হয়, মানুষের বসার জায়গা কীরকম, এর উপর একটা বিস্তারিত ভিডিও আমি চাথাম সমিল থেকে মাউন্ট হেরিয়ে যাওয়ার ভিডিওতে অলরেডি দেখিয়েছি। এবারে বলি জারোয়াতের দেখার অভিজ্ঞতা। বলা হয় যে জারোয়াতের দেখা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, আমাদের ভাগ্য কিন্তু এবারে খুব প্রসন্নই ছিল। আমরা রিজার্ভ এরিয়াতে বারচারেক জারোয়াতের দেখেছি। জারোয়াতের দেখতে নিগ্রোদের মতো, তবে হাইট কিন্তু অনেকটাই কম, আর তাদের হাতে অস্ত্র ছিল, হয়তো এটা শিকারের জন্য, কিন্তু ওরা আপনার কোনো ক্ষতি করবে না। দেখতে দেখতে পৌঁছে গেলাম বারাটাঙে। এবারে এখান থেকে বোটে করে লাইমস্টোন কেভের এন্ট্রান্স অবধি যাব। বোটে ভাড়া পড়ে মাথাপিছু 900 টাকা করে। তবে এখানে একটা জিনিস খুব ভাল লাগলো, বোটের প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরতে হচ্ছে। আর এক্ষেত্রে বোটে কিন্তু 9 থেকে 10 জন অবধি যেতে পারে। মিডল স্ট্রিটের বুক চিরে ঝড়ের গতিতে আমাদের স্পিডবোট এগিয়ে চলল। 1 ঘন্টা বাদে আমরা পৌঁছে যাব ম্যানগ্রোভের জঙ্গলের মাঝে। আর এই জঙ্গলের মাঝে জার্নি আপনার লাইফের একটা সেরা অভিজ্ঞতা হবে। তবে এখানেও একটা কথা মনে রাখবেন, যারা বোটে একসঙ্গে যাবেন তারা সবসময় একসঙ্গে চলার চেষ্টা করবেন। এই মুহূর্তে পৌঁছে গেছি বারাটাঙের লাইমস্টোন কেভের এন্ট্রান্সের সামনে। ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসা এটা একটা অসাম এক্সপিরিয়েন্স। যেটি থেকে 1.2 কিলোমিটার হেঁটে একেবারে পৌঁছে যাব মাটির গভীরে। তাহলে চলুন একসাথে হাঁটা শুরু করি। এখানে চলার পথে নাম জানা ও অজানা বিভিন্ন রকমের গাছ এবং পাখির সমারোহ পাবেন। আন্দামানে গরম অনুভূত হলেও এই জায়গাটা যেহেতু গাছগাছালিতে ভরা আর গুহার ভিতরটা কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু তাতেও ঘামের থেকে কোনো মুক্তি নেই। তাই গুহায় প্রবেশের আগে স্থানীয় মানুষের তত্ত্বাবধানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা আছে। জৈত্রী জাইফল রান্নায় লাগে, এটা হচ্ছে জাইফল গাছ। বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং বৃষ্টির জল মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডিক জল যখন লাইমস্টোনের উপরে পড়ে তখন বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বনেট, আর তাতেই বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়। গুহায় ঢোকার আগে এই যে কালো পাথরগুলো আপনারা দেখছেন, এটা ইনঅ্যাক্টিভ লাইম, যা মানুষের স্পর্শে এবং সূর্যের আলোয় নষ্ট হয়ে গেছে। এবারে অ্যাক্টিভ লাইমস্টোন কিরকম হয় সেটা ভিতরে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি।
हमारा जो बैकबोन होता है उसके शेप में बना हुआ है। मैंने बताया ना, टोटली जो स्ट्रक्चर बना हुआ आपको सिर्फ इमेजिन करना है, फिर आपको वैसा लगेगा। और नीचे देखिएगा जो गणपति जी होते हैं उसके फेस के शेप में बना हुआ है, ठीक है ना। इसे रिवर्स लोटस बोलते हैं सर। इसके ऊपर जंगल वगैरह है तो इसके जो ड्रॉप वाटर जो आता है ना वो ऊपर से आता है, पेड़ के रूट्स के थ्रू आता है, ठीक है। और पेड़ के रूट्स का जो वाटर है और कैल्शियम कार्बोनेट मिलकर ये जो फॉर्म होता है, ठीक है, जिससे केव पर ऑक्सीजन और सनलाइट वगैरह कभी कभी पड़ता है, ठीक है। ऑक्सीजन तो रोज ही आता है बट धूप के समय सनलाइट पड़ता है। और जहाँ भी इसके थ्रू रेन वाटर आया देखिए वो डार्क हो गया, डेड हो गया। देखिए मैंने बताया था ना आपको, देख सकते हैं आप, इसलिए बोलते हैं रेन वाटर से जो है और सनलाइट से डेड हो जाता है। এই গুহার লাইমস্টোন মূলত 4 প্রকার: স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, ফ্লোস্টোন এবং কলাম। এই গুহা কিন্তু কয়েক বছরে তৈরি হয়নি, এটা তৈরি হতে হাজার হাজার বছর লেগেছে। যেমন এই ছোট গ্যাপটা পুরো হতেই কয়েকশো বছর লাগবে। লাইমস্টোন কেভ দেখার পর শশা খেতে ইচ্ছা করলো। একটা শশা 40 টাকা, তবে সাইজটা ভালো। লাইমস্টোন কেভ দেখে নিয়ে আমরা চললাম আন্দামানের আরেকটা প্রাকৃতিক রসায়নাগারে। এই ট্রিপে আরেকটা জিনিস, লাইমস্টোন কেভ দেখে নেওয়ার পর আমরা নেক্সট দেখতে এলাম আজকে মাড ভলক্যানো। মাড ভলক্যানো সম্পর্কে তো অনেক কিছু শুনেছি। আন্দামানে প্রায় 11টা মতো মাড ভলক্যানো আছে, তার মধ্যে বারাটাঙে একটা আছে, তো সেটা আগে দেখে নিই, দেখি কীরকম জিনিস। খুব এক্সাইটিং লাগছে। মাড ভলক্যানো কথাটা শুনে এসেছি চিরকাল, চোখে দেখিনি, চাক্ষুষ করতে চলুন। এন্ট্রান্স গেট থেকে মাড ভলক্যানো পর্যন্ত পৌঁছতে আপনাকে 400 মিটার হাঁটতে হবে। জঙ্গলের মাঝে একটা খুব সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আপনি কিন্তু হেঁটে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে পাদুক গাছ, ওপরে কিছু দেখা যাচ্ছে না, বিশাল লম্বা। এখানে কটা বিখ্যাত মাড ভলক্যানোর নাম দেওয়া আছে, তো এটা আমার জানা ছিল না, এটা আমি দেখিয়ে দিলাম। একদম সত্যি কথা বলছি, বারাটাঙের মাড ভলক্যানোতে দেখার মতো সেরকম কিছু নেই। মাঝে মাঝে একটা দুটো গ্যাস উঠছে, বাবলস উঠছে, এছাড়া সেরকম কিছু নেই। তবে মাড ভলক্যানো দেখতে গেলে যেটা আমাকে সৌরভ বলেছিল সেটা হচ্ছে যে রঙ্গতের কাছে একটা মাড ভলক্যানো আছে, সেই মাড ভলক্যানোটা নাকি খুব ভালো দেখা যায়, কিন্তু ওখানে সেরকমভাবে ট্যুরিস্ট কেউ যায় না, মানে ট্যুরিস্টরা জানেই না, সে কারণে যায় না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নর্থ আর মিডল আন্দামানের কিছু দুর্ধর্ষ বিচের গল্পের সঙ্গে। দেখতে ভুলবেন না কিন্তু, আর যদি ভুলে যান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, ঠিক নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।